সুভাষিস দা, আপনি ম্যানিফেস্টোর কথা বলছিলেন, যে যে দাবিগুলো এদের উঠে এসেছে, যেমন সিজেআই এর কথা তো আপনি বললেন, তেমনি ইচ্ছে মতো বৈধ ভোটারের নাম ডিলিট করা হলে বা বাদ দেওয়া হলে তাদের ভোটার রোল থেকে, সেখানে বলা হচ্ছে যে ইউএপিএ তে গ্রেফতার করার কথা বলা হচ্ছে, কারণ এটা একটা মানে এক ধরনের টেরোরিজম টাইপের কথা বলা হচ্ছে। তারপর মহিলাদের জন্য 50% রিজার্ভেশনের কথা বলা হচ্ছে যে পলিটিক্যাল পার্টি থেকে এক পার্টি থেকে আরেক পার্টি সুইচ করলে 20 বছরের জন্য তাকে ব্যান করে দেওয়া হবে। এই যে বক্তব্যগুলো, এগুলো যথেষ্ট যুক্তি আছে, বাস্তব ভিত্তি রয়েছে বলাই যায়। আমি আমি আমার মনে হয় যখন এটা উনি করেছেন সে সময় ওর মাথায় স্যাটায়ারটাই প্লে করেছে বেশি। স্যাটায়ারও তো অনেক সত্যি কথা থাকে, আমাদের কমলাকান্তের দপ্তর আমরা পড়েছি না, বা আরো অনেক স্যাটায়ারের অসংখ্য উদাহরণ দেওয়া যায়। কিন্তু আমি না শঙ্কর বাবুর সঙ্গে 100% একমত, কিন্তু একটা ডেটা বোধ হয় দর্শকদের জন্য ঠিক করে দেওয়া উচিত। আমি সেটা হচ্ছে গিয়ে কংগ্রেস কিন্তু 84 সাল পর্যন্ত অন্তত 5 থেকে 6 বার 45%-এর অ্যাভারেজ 45% ভোট পেয়েছে, আর 84-এ কংগ্রেসের ভোটটা 50% ক্রস করে গিয়েছিল। আচ্ছা, সরি, মানে কিন্তু লাস্ট 30-35 বছরে বোধহয় নাম্বারটা ওই 40-এর কমেই থেকেছে। একদম তাই, একেবারেই তাই। না, এটা তো আমাদের আসলে ঘাটাঘাটি করা কাজ, আপনার তো পড়ানো কাজ, সেই জন্য আমার এটা মনে আছে, আপনার মনে না থাকাটাই স্বাভাবিক। মনে না থাকাটাই স্বাভাবিক। না, আমি একটা এ প্রসঙ্গে শঙ্কর বাবুর কথা প্রসঙ্গে আমি আরো একটা কথা বলি, যে সাউথের ফিল্ম স্টারদের কথা। আমাদের এখানে না এই পরীক্ষাটা হয়নি। যদি উত্তম কুমার ইলেকশনে দাঁড়াতেন হয়তো মুখ্যমন্ত্রী হয়ে যেতেন। আমি সম্প্রতি লিখেওছি এই নিয়ে একটা বই আছে, গ্যাব্রিয়েল লেঞ্জ বলে একজন লিখেছিলেন, ফলো দ্য লিডার বলে। তাতে দেখাচ্ছে যে মানুষ আগে একজনকে লিডারকে বেছে নেয়, তারপরে তার পলিসিগুলোর সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে শুরু করে। যদি এই বেছে নেওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। তো উত্তম কুমার যদি যেখানে দাঁড়িয়েছেন কেউ কেউ, অনিল চ্যাটার্জি, বিপ্লব, তো তারা উত্তম কুমার নয়, মানে হ্যাঁ, তারা এনটিআর বা বিজয় নয়। বিজয় খুব জনপ্রিয়তার লেভেলে, বিজয়ের লেভেল অনেক বড়। যেমন আমাদের সাউথে ইয়েও পারেননি, মানে আরো বেশ কয়েকজন অত বড় নেতা ফিল্ম স্টার নয়, তারা কামাল হাসান কিছু দাগ কাটতে পারেননি, রজনীকান্ত সেভাবে কিছু করতে পারেননি, কিন্তু বিজয় পারলেন। আমাদের এখানে পরীক্ষাটা হয়নি আসলে। হলে আমার ধারণা কি হতো, আমাদের তো অবশ্য অত বড় বড় ফিল্ম স্টার নেই। এক উত্তম কুমার, তারপরে সৌমিত্র অব্দি যাবে তুমি, মানে কাউকে ছোট করছি না, কিন্তু ওই স্তরের তো সে অর্থে নেই। কিন্তু আমি একটা অন্য প্রসঙ্গে বলছি, এই যে কোনো একটা বিষয়ে কেউ ডাক দিচ্ছেন আর তার প্রচুর মানুষ তার সমর্থন করছেন, কখনো পথে নেমে বা কখনো ডিজিটালি, এর মধ্যে এমন একটা রহস্য আছে যেটা ব্যাখ্যা করা খুব মুশকিল। আমি নিজেও এর উত্তর খুঁজে পাই না। যেমন আমি বলছি, দুজন ব্যক্তি যাদের মধ্যে কোনো মিল নেই, একজন মহাত্মা গান্ধী, একজন নকশাল নেতা চারু মজুমদার। দুজনের ডাকেই কিন্তু বহু ছেলে মেয়ে লেখাপড়া ছেড়ে আন্দোলনে নেমেছিলেন, যদিও দুজনের মধ্যে কোনো রাজনীতির মিল নেই, কোনো রকম মিল নেই, এবং উচ্চতারও অনেক তফাৎ আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই একটা অদ্ভুত মিল আছে যে দুজনের ডাকেই বহু ছেলে মেয়ে তাদের কাজকর্ম পড়াশোনা ছেড়ে আন্দোলন করেছেন, প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন। গান্ধীর ক্ষেত্রে তারা সফল হয়েছেন, দেশ স্বাধীন হয়েছে, এক্ষেত্রে অনেক প্রাণ নষ্ট হয়েছে, সেটা অন্য প্রশ্ন। বা আমি যদি বলি, আরো একটা বড় ঘটনা এরকম ঘটেছিল, আম্বেদকর 1956 সালে বলছেন তিনি বৌদ্ধ হবেন, যদি কেউ হতে চান ওর সঙ্গে আসতে পারেন। তো নাগপুরে অক্টোবর মাসে 1956 সাল, সেদিন 4 লক্ষ মানুষ একসঙ্গে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। 4 লক্ষ, এটা পরিকল্পনা ছিল না। এরকম, বা সুদীপ্ত যেটা বললো রাত দখলের ঘটনা, কোন ঘটনা দিয়ে মানুষকে নাড়া দিয়ে দেবে সেইটা সবসময় আর বোঝা যায় না। হওয়ার পরে আমরা নানা রকম ব্যাখ্যা করি, হয়তো এই কারণে হয়েছে, কিন্তু এরকম ঘটনা অতীতে ঘটেছে। কিন্তু এক্ষেত্রে যেটা নতুন, যেটা আমি উত্তরও খুঁজে পাই না খুব একটা, সেটা হচ্ছে গিয়ে
মানে আমাদের ক্যাপিটালিজম সম্পর্কে যে ধারণাটা পুরনো ধারণা ছিল যে শ্রমিকরা কাজ করবেন, এক্সপ্লয়টেশন হবে, ভ্যালু তৈরি হবে, এবং তার সঙ্গে এস্ট্রেঞ্জমেন্ট বলে একটা কথা মার্কস বলেছিলেন, বিচ্ছিন্নতা তৈরি হবে। এই যে বিষয়গুলো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ঠিকই মেটাতে হয়তো কয়েক হাজার কর্মী কাজ করেন, কিন্তু তারা এই ব্যবসাটা করতে পারবেন না। প্রায় 300 কোটি গ্রাহক যারা আনন্দের সঙ্গে কাজটা করে বলে ব্যবসাটা হয়, এক্সপ্লয়টেশন নয়, উইথ এনজয়মেন্ট তারা কাজটা করছে। অর্থাৎ মানে ক্যাপিটালিজম অনেক চেঞ্জ করে যাচ্ছে তো আগের থেকে। গুগলের ক্ষেত্রেও তাই, মানে ওইভাবে প্রোডাকশন হবে, বিক্রি হবে, ওই লেভেলের বিষয়টা নেই একেবারে। এবং এই যে 300 কোটি মানুষ যারা আনন্দের সঙ্গে পার্টিসিপেট করার ফলে একটা ব্যবসা হচ্ছে, বিপুল ক্যাপিটাল তৈরি হচ্ছে, এটা অতীতে ভাবাই সম্ভব ছিল না। এই পরিবর্তনগুলোর ফলে আন্দোলনেও পরিবর্তন আসবে, যেটা আমরা বুঝতে পারছি না আগে থেকে। আমাদের তো বয়স হয়েছে অনেক, আমার ধারণা অনেকেই বুঝতে পারছে না, কিন্তু এই একটা মানে ক্যাপিটালিজমে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। সেটা গুগল দেখলে বোঝা যায়, সেটা এআই দেখলে বোঝা যায়। তার ফলে তার মুভমেন্টগুলো, মানুষের অ্যাসার্শন, কথা বলা পাল্টে যেতে পারে বলে আমার ধারণা। যাবেই আমি জানি না, কিন্তু আমি বলছি এখানে একটা খুব ভাববার জায়গা আছে। সোফিয়া, শুভাশিস দা, একই সঙ্গে এই যে আন্দোলনের যে ধারা, এটা কি পরিবর্তন হচ্ছে? মানে আপনি যেরকম বললেনও, আমি সেটাই বলতে চাইছি যে আন্দোলন মানে আগে কি ছিল, যে আমরা কম বয়সে দেখেছি মই নিয়ে, বালতিতে রং নিয়ে চলে যেত। যাদের পয়সা কম, নকশালপন্থীরা স্টেনসিলে মাউসুচুকের ছবি আঁকতো, একটা প্লাস্টিক রেখে তারপরে ব্রাশ বুলিয়ে দিত, একটা টুপি পড়া মাউসুচুক বেরিয়ে আসতো তুলে নিলে। সেই জায়গা থেকে কিন্তু আমাদের রাজনীতি সরছে। আমাদের রাজনৈতিক নেতারা সরেছেন কতটা আমি বলতে পারবো না, রাজনৈতিক নেতারা কিন্তু খুব একটা সরেছেন বলে আমার মনে হয় না, কিন্তু মানে মানুষের ভাবনা সেখান থেকে সরতে শুরু করেছে। মানুষের প্রথম খবরের সূত্র আর খবরের কাগজ বা টেলিভিশন নয়, সোশ্যাল মিডিয়া, বা আরও অনেক কিছু। ইনফ্যাক্ট আমি যেহেতু ইয়েতে লিখি, কি বলে, ইন্টারনেটে লেখালেখি করি, আমাকে বলা হয় যে আগের থেকে গুগলের সার্চ কমে যাচ্ছে, এআইতে ঢুকে যাচ্ছে, তার ফলে রোজগার কমছে যারা এই সমস্ত করছে তাদের। ফলে আমি বলছি এই পরিবর্তনটা পলিটিশিয়ানরা কতটা ধরতে পারছি জানি না। এই ঘটনাটাতে আবার মনে হয়েছে যে এটা শুধু আমাদের ব্যবসাকে বদলাচ্ছে না, আমাদের আন্দোলনের ভাষাকে বদলাচ্ছে, এবং মানে দ্রুত হাজার হাজার 1 কোটি মাইক দিয়ে যে কাজটা আমি করতে হতো কয়েক কোটি টাকা খরচ করে, সেটাও একটা পোস্ট দিয়ে করছে, একটা ছবি দিয়ে করছে। এইটা ভাববার জায়গা। আমি তো পণ্ডিত নয়, সাংবাদিক, আমার একটা নজরে এসছে ভাববার জায়গা বলে মনে হচ্ছে। এটা শঙ্কর সেনবাবুরা, মাস্টারমশাই, ওরা বলতে পারবেন সেরকম কিছু না, কিন্তু আপনি যেটা বলছেন মানে একই ভার্সনে আমরা অনেক সময় বলে দেখি পুরো জিনিসটা ডেমোক্রেটাইজড হয়ে যাচ্ছে। আগে বিভিন্ন কাজের জন্য মানে কিছু লোকই একটা কাজ করতো, তারপরে সেটা স্টেবিলাইজ করলে আরো অনেকে আসতো। আজকে কিন্তু পুরো জিনিসটা ইজ আ ডেমোক্রেটাইজ প্রসেস। আপনি যেরকম এই ফেসবুকে অ্যামাজনের কথা বললেন, আগে একজন কিছু জিনিস কিনতে গেলে সে একটা দোকানের বাইরে দাঁড়িয়ে ভাবতো যে এই দোকানে কি আমি ঢুকবো, আমি কি অ্যাফোর্ড করতে পারবো, মানে এটা কি আমার একটা মানে এখানে কি আমি ওয়েলকাম ইন সাম সেন্স। আজকে আমি ল্যাপটপের সামনে বসে আমার কিছু দেখার দরকার নেই, আমি যদি জিনিসটা অ্যাফোর্ড করতে পারি, দ্যাট ইজ অল দ্যাট ম্যাটার্স। আমার কাছে এখন কোথায় কিভাবে কিনছি সেটা নেই। তো মানে সাডেনলি দেয়ার ইজ হোল ডেমোক্রেটাইজেশন অফ দ্য সোসাইটি। মানে এবং আন্দোলনও তাই হচ্ছে। আমি কি গিয়ে করতে হবে, আমার গিয়ে রাস্তায় দাঁড়িয়ে করা বা মিছিল করার সময় বা এনার্জি বা ইন্টেনশনও নেই, কিন্তু আমি আমার ওপিনিয়নটা রাখতে চাই। সেটার জন্য আমার কাছে একটা ডেমোক্রেটিক প্রসেস আছে, ডেমোক্রেটিক বলবো না, ডেমোক্রেটাইজড প্ল্যাটফর্ম আছে যেখানে আমি সেটা ইজিলি করতে পারি। সেটা ডেফিনেটলি হচ্ছে। রাস্তা বাদ যাচ্ছে না, কিন্তু এক্সটেনশন হয়ে যাচ্ছে অনেকটা। এক্স্যাক্টলি। আমরা আলোচনা শেষ করবো। সুদীপ্তদা, সবশেষে আপনার কাছে এই মুহূর্তে বলা সম্ভব নয় সিজেপি কতটা ছাপ ফেলতে পারবে, কি করবে, তবে নিঃসন্দেহে একটা অন্যরকম চিন্তা ভাবনা, অন্যরকম পন্থা, অন্যরকম ভাবে এগিয়ে চলার একটা পথ দেখাচ্ছে, এটা বলাই যায়।
সোফিয়া, আমি নিজের কথা বলার আগে ছোট্ট করে দুজন দর্শকের মন্তব্য একটু স্ক্রিনে রাখবো এবং সকলের সাথে পড়ে শোনাবো। আমার খুব মজা লাগছে এগুলো দেখে আর কি। পার্থপ্রতিম রায় বলছেন, মোবাইল ও ইন্টারনেট প্রজন্মের ছেলে মেয়েদের কাছে চিরাচরিত রাজনৈতিক আন্দোলনের আবেদন কমে গেছে, কিন্তু প্রতিবাদী চেতনা কমেনি। আরশোলা পার্টির জন্ম এটাই দেখিয়ে দিচ্ছে, পার্থপ্রতিম রায় লিখছেন। আর একজন লিখছেন, সুব্রত আদক বলে একজন লিখছেন, কোনো মানুষ হঠাৎ মারা গেছে জানতে পেরে তার প্রিয়জনেরা তাৎক্ষণিকভাবে তার বেঁচে থাকার প্রমাণ খোঁজে। আরশোলার পাখা মেলা দেখে আমরা একটা মৃত দেশের বেঁচে থাকার প্রমাণ পেয়েছি। দুটো মন্তব্যই খুব ইন্টারেস্টিং, খুব মজার। যিনি মৃত দেশের কথা বলছেন তার ভাবনায় নিশ্চয়ই কিছু অসহায়তা, কিছু দুঃখ ক্ষোভ আছে, একই সঙ্গে তিনি বেঁচে থাকা প্রমাণও করছেন। আসলে সম্পর্কে তো এটা বলেই শেষ করতে হয় যে আমরা ছোটবেলায় শুনেছিলাম, আমি যদিও বিজ্ঞান পড়িনি, জীববিজ্ঞান পড়িনি, শুনেছি যে আরশোলা হচ্ছে খুব পুরনো প্রাণী, যে এখনো প্রায় অবিকৃত আকারে বেঁচে আছে। মানে ডাইনোসরদের সময় যে আরশোলা ছিল, এখন আরশোলা সেই আকারেই বেঁচে আছে। আরশোলা কিছু নির্মূল করা যায় না। তুমি দেখবে যত ভালো জিনিস তুমি কেন, যত ভালো আরশোলা ভালো ওষুধ কেন, রান্নাঘরে সমস্ত কোনায় খামচিতে সর্বত্র লাগাও, দেখবে দুদিন পরে আবার আরশোলা ফিরে এসে। হিরোশিমাতেও আরশোলা মারা যায়নি। হিরোশিমা ব্যাটাম্বতেও নাকি আরশোলা মারা যায়নি। দুরকম আরশোলা হয়, একটা হচ্ছে আঙুল সাইজের বেশ ঘন বাদামি রঙের আরশোলা, গুড়ি গুড়ি আরশোলা হয়। আমাদের বাড়িতে আপাতত গুড়ি গুড়ি আরশোলা গুলোর প্রভাব বেশি। আরশোলা সংক্রান্ত বিষয় চর্চা নিশ্চয়ই আর চলতে থাকবে, এটা আমরা বলতেই পারি। আরশোলা যন্ত্রপাতির ভবিষ্যৎ না কেন, আরশোলার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, এটা বোঝাই যাচ্ছে। এবং আরশোলা ভবিষ্যৎ এত বছর ধরে ভালোই ছিল আর কি।